অনিমন্ত্রিত প্রেম নদী লিখেছেন জিন্নাত চৌধুরী হাবিবা। পর্ব সংখ্যা 15। তরির বাবা সকালে বের হতেই একজন ইনি বিনিয়ে বিয়ের কথা তুললেন, সাথে আরও কয়েকজন সঙ্গ দিয়ে মাহমুদের মায়ের কথা তুললেন। আকাশ থেকে পড়লেন তিনি যেন। আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। মেয়ের শাশুড়িকে নিয়ে এমন নিম্ন মানসিকতার চিন্তাভাবনা মানুষের কোথা থেকে আসে? অবশ্য তরি মাহমুদের বিয়ের ব্যাপার তিনি এখনও খুলাসা করেননি। শুধু মেয়ের জন্য পাত্র হিসেবে মাহমুদ কেমন হবে এইটুকু আলোচনা করেছিলেন পরিচিত কয়েকজনের সাথে। রেগে গেলেন তরির বাবা, রুক্ষ গলায় বললেন, আজে বাজে কথা বলা থেকে দূরে থাকুন। কে দেয় আপনাদের এমন বুদ্ধি? উনি আমাদের ভাষায় ভাড়া থাকতেন। এখন ওনার ছেলের সাথে মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে আলোচনা চলছে, সেটা জেনেও কি করে এমন ধারণার কথা বলতে পারেন? একজন বললেন, আহা, রাগ হচ্ছেন কেন ভাই? মেয়ের বিয়েও দিলেন, সাথে আপনারও ঘরও পূর্ণ হলো। তখন মেয়ের শাশুড়ি নয়, মা পাবেন। আপনি বরং বড় ছেলে পাবেন। আমরা আপনার ভালোর কথা ভেবেই বলছি। অতিরিক্ত রাগে ছেল শক্ত হয়ে এলো তরির বাবার। চোখের রং পরিবর্তন হয়ে সাফেদ অংশে লালচে আবা দেখা দিল। হুঙ্কার ছাড়লেন তিনি, আমার ভালো আপনাদের ভাবতে বলিনি। নিজের ভালো মন্দ নিয়ে নিজেরাই বুঝেন। বিপদের সময় আপনাদের পাইনি, অথচ মানুষ যখন একটু সুখে থাকতে চায় সেখানে ব্যাঘাত ঘটাতে তখনই আপনাদের দেখা যায়। উস্কানিতে খুবই উস্তাদ আপনারা। আর যদি দোকানপাট কিংবা বাজারঘাটে এই সমস্ত আলোচনা শুনি, তবে মামলা করতে আমার দিল কাঁপবে না। নয়তো যার মুখে শুনবো তাকে ধরেই পায়ের জুতা দিয়ে পেটাবো। কিছু বলি না বলে আশকারা পেয়ে যাচ্ছেন খুব, তাই না? লোকগুলো কিছুটা দমে গেল। কেটে পড়ার ভঙ্গিতে একজন বলল, আজকাল মানুষের ভালো করতে নেই। থাক বাবা, আমাদের দরকার নেই। নিজের জীবন নিয়ে ভেবেই কুল পাই না। তরি বাবা দ্রুত স্থান ত্যাগ করলেন। সারাদিন ব্যাপারটা নিয়ে মনের মাঝে কচকচানি ভাব ছিল। যতই হোক, তিনি তো জানেন মেয়ের শাশুড়ি হয় আয়েশা সুলতানা। কতটা লজ্জার ব্যাপার। বাসায় এসেই গম্ভীর মুখে বসে রইলেন। তরি বাবার এই গাম্ভীর্যের কারণ সম্পর্কে অবগত। বিকেলেই চাঁদে এক ভাড়াটিয়া আন্টি তাকে বাবার সাথে হওয়া ঘটনা খুলে বললেন। ওনার স্বামীও নাকি সেখানে ছিলেন, যদিও সব কিছু শুনেননি। যতটুকু শুনেছিলেন ঠিক ততটুকুই স্ত্রীকে এসে বলেছেন, আর সেটাই তরিকে জানানো হলো। একটা কথা এক কান থেকে দু কান, তারপর 3 কান পর্যন্ত এসে হুবহু আগের ঘটনা থাকে না, পরিবর্তন হয়ে যায় অনেকটাই। তরিও সম্পূর্ণ না জেনে আতঙ্কিত হয়ে আছে। বাবা যদি মান সম্মানের কথা ভেবে তাদের সম্পর্ক ভেবে দেখাটুকু ও বাদ দিয়ে দেন, তরি পাগল হয়ে যাবে। অনাকাঙ্ক্ষিত এই প্রেম তাকে অনেক দূর ভাসিয়ে নিয়ে গিয়েছে। সেখান থেকে ফিরে আসা অসম্ভব। সে জানে মাহমুদ নিজেও তাকে কতটা ভালোবাসে, যত্ন করে। মাহমুদের ভালোবাসাটুকু গভীর, কিন্তু প্রকাশ খুবই কম। তরি ভয়ে ভয়ে বাবাকে ডাকলো, বাবা। ধ্যান ভাঙা স্বরে সাড়া দিলেন বাবা। চোখ ফিরিয়ে মেয়ের দিকে তাকালেন। তৎপর মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, কিছু বলবি? তরি ঢুক গিলিয়ে ফের জিজ্ঞেস করলো, তুমি কিছু নিয়ে চিন্তা করছো? বাবা তপ্ত শ্বাস ছাড়লেন, বললেন, তেমন কিছু না। মাথা থেকে খারাপ চিন্তাটুকু দূর করতে আজ নিজের ঘরে প্রবেশ করলেন। তরি আশ্চর্য হলো। মায়ের মৃত্যুর পর বাবা একদিনের জন্য নিজের ঘরে পা রাখেননি। এতগুলো মাস পর আজ পা রাখলেন। ভেতর থেকেও দরজা বন্ধ করে দিলেন। তরি আর ভেতরের দৃশ্যটুকু সম্পর্কে অবগত হতে পারল না। স্ত্রীর হাতে গড়া প্রতিটি জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখছেন তরির বাবা। চোখের কোণে মেঘ জমেছে। হুটহাট বৃষ্টি নামতে পারে। গলা ভার হয়ে এলো। তিনি আজ ভীষণভাবে উপলব্ধি করলেন, স্ত্রী বেঁচে থাকাকালীন তার কদর বুঝেননি। এখন বোধোদয় হলো, রুবিনা নামক নারীটি ওনার জীবনে অনেকটা বেশি সম্মান পাওয়ার যোগ্য ছিল। কখনো নিজের একরোখা মনোভাবের কারণে স্ত্রীর মতামতের গুরুত্ব পর্যন্ত দিতেন না। এখন বুঝতে পারছেন কতটা ভুল তিনি ছিলেন। বাংলায় প্রচলিত একটা প্রবাদ আছে, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। তরি বাবা আজ সিদ্ধান্ত নিলেন, মেয়ের দিকটা ভেবে দেখবেন। সত্যিই তো, সংসারটা মেয়ে করবে। এখানে তার মতামতের গুরুত্বটাই আসল। পিতামাতার দায়িত্ব হলো কন্যাকে সুপাত্রে দান করা। মাহমুদ খারাপ ছেলে নয়, তবুও তিনি আত্মগর্বে মেয়ের মতামতের বিরোধিতা করলেন। কিছুক্ষণ স্ত্রীর কথা ভেবে অস্ত্র জড়ালেন। তৎপর চোখে মুখে পানি দিয়ে নিজেকে স্বাভাবিক করে তরিকে ডাকলেন, তটিনী। তরি অরুকে নিয়ে ছুটে বাবার কাছে এলো। ডাকে সাড়া দিলে বলল, জি বাবা। বাবা স্বাভাবিক গলায় তরিকে সামনের সোফা দেখিয়ে বললেন, এখানে বসো, কথা আছে তোর সাথে। তরির ভেতরটা মুচড় দিয়ে উঠল। বাবা হঠাৎ কী কথা বলতে চাইছেন?
ততস্থ চোখের দৃষ্টি এলোমেলো হয়ে এলো। ভয়ে ভয়ে বাবার সামনে বসতেই তিনি মেয়েকে বেশ খানিকক্ষণ অবলোকন করলেন। একটু সময় নিয়ে গম্ভীর স্বরে শুধালেন, তুই কি চাস? তরির নত মস্তিষ্ক হুট করেই সোজা হয়ে গেল। বাবার পানে তাকিয়ে রইল চোখ জোড়া। বুঝতে পারল না সে। কাপা গলায় জিজ্ঞেস করল, কিসের কথা বলছো বাবা? বাবা সরাসরি বললেন, মাহমুদের সাথেই থাকতে চাস নাকি আমাদের সাথে? তরির চোখ জোড়া ঝাপসা হয়ে গেল। পানি চিকচিক করছে, কিন্তু জবাব দিল না। বাবা তাড়া দিলেন, আমি তোকে প্রশ্ন করেছি। আপনা আপনি নিরবস্ত্র কপুল স্পর্শ করলো। হাতের উল্টো পিঠে দ্রুত চোখের পানি মুছে নিল তরি। রুদ্ধ হয়ে আসা গলায় বলল, বাবা আমি সবাইকে নিয়ে থাকতে চাই, প্লিজ আমাকে এভাবে দুটো নয় ফেলো না। আমি তোমাদেরও ছাড়তে পারবো না, না মাহমুদকে। বাবা বিস্মিত হয়ে বললেন, আমি তোকে দেখে দিন দিন অবাক হচ্ছি তটিনী। আমার ভীরু মেয়েটা দিন দিন সাহসের উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে। আগের তটিনী হলে কখনোই আমার সামনে কথাটুকু বলতে পারতো না। তরি মাথা নিচু করে নিল। বাবার সামনে এভাবে বলার লজ্জাও হচ্ছে। কিছু পেতে হলে কিছু বিসর্জন দিতে হয়। সে না হয় বীরতাকে বিসর্জন দিল। বাবা আর কোনো প্রশ্ন করলেন না, উঠে চলে গেলেন। ওরও পিটপিট করে তরিকে দেখছে। দুপাশ ঝুলে থাকা লম্বা বিনুনি দুটো পেটের কাছটা স্পর্শ করছে। গোলাপি রঙের ফ্রক মেয়েটাকে ভীষণ মিষ্টি লাগছে। যখন ঝগড়া করার মুডে থাকে তখন বেশি আদর দেখায়। অরু তরির চোখের পানি মুছে দিল। নরম স্বরে বলল, কাঁদছো কেন আপু? মাহমুদ ভাইয়া তোমাকে নিয়ে যাবে এই জন্য? তরি অরুর ধারণা বদলাতে দিল না। উপর নিচ মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলো। ছোট্ট অরুর নাক ফুলিয়ে ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। বড়দের মতো গম্ভীর হতে গিয়েও ব্যর্থ হলো। বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আলমারির ভেতরে লুকিয়ে রাখবো। মাহমুদ ভাইয়া তোমার কথা জিজ্ঞেস করলে বলবো আপু আলমারির ভেতরে নেই, তখন আর খুঁজে পাবে না তোমায়। তরি দুঃখের মাঝেও হাসি পেল অরুর কথা শুনে। চেপে রাখলো না, কান্না চোখেই ফিক করে হেসে ফেলল। অরু উৎফুল্ল হয়ে বলল, দেখলে তো আমার খুবই বুদ্ধি। অরুর নাক টিপ দিয়ে হেসে তরি বলল, হ্যাঁ তোমার খুব বুদ্ধি। ভাইয়ের সাথে দেখা হলেও কথা বলল না তরির বাবা। তিয়াসের বাবা বিদ্রুপ করেই বললেন, আজকাল সাপের 5 পা দেখেছিস নাকি? নাকি আকাশের চাঁদ হাতে পেয়েছিস? তরির বাবা হাসলেন। না দাঁড়িয়ে হেঁটে যেতে যেতেই বললেন, না, তবে আমার পেছনে লোক লাগানো মানুষ দেখেছি। কথাটা তিয়াসের বাবাকে ইঙ্গিত করে বলেছেন। বুঝতে পেরেই তিনি তেতে উঠলেন। পেছন থেকেই উচ্চস্বরে বললেন, বাপ যেমন বেয়াদব ঠিক ছেলে মেয়েদেরও তেমনই শিক্ষা দিয়েছে। তরির বাবা জবাব দিলেন না। টুনকো মানুষ বিবেচনা করে এড়িয়ে গেলেন তিয়াসের বাবাকে। বিপদের সময় পাশে থাকে না, মেয়েকে বিয়ে দেবে না জানতেই তিনি দুশমন হয়ে গেলেন। আজ বুঝতে পারলেন তরিকে বিয়ে করিয়ে নেওয়ার উদ্দেশ্য কী। ভেবেছিলেন হয়তো এমন সহজ সরল মেয়েকে যেভাবে ইচ্ছে চালাতে পারবেন, খাটাতে পারবেন। জীবনে বহু ভুল করেছেন তরি বাবা, তবে এবার আর ভুল করবেন না। পরদিন দুপুরেই আয়শা সুলতানাকে সপরিবার নিমন্ত্রণ জানালেন। তরিদের বাড়ির সামনে এসে থামল মাহমুদের গাড়ি। ভাড়াটে লোকেরা অনেকেই উৎসুক হয়ে তাকিয়ে আছে। কেউ কেউ পূর্ব পরিচয়ের সুবাদে আয়শা সুলতানার সাথে কথা বললেন। তিনিও হাসলেন, কথা বললেন। সিঁড়ি বেয়ে 4তলা বিল্ডিংয়ের উপরতলায় উঠল সবাই। তরির বাবার ফোনের পর বড় ভাইয়া আর ভাবিও সকালে এখানে ছুটে এসেছেন। তরি সকাল থেকেই ব্যস্ত। মামির হাতে হাতে সব সামলাচ্ছে, সাথে মিটুও সাহায্য করছে। যদিও সে আলগোছে থাকতে পছন্দ করে, তবুও আজ সকাল থেকে গাছের দায়িত্ব নিল। অরু বারবার এটা ওটা প্রশ্ন করছে। কলিং বেলের শব্দ পেয়ে মামি তরিকে গোসলে পাঠিয়ে দিলেন। তুই গিয়ে গোসল করে নে, বাকিটা আমি সামলে নিতে পারবো। সবাই বোধহয় এসে পড়েছে। তরির আজ ভীষণ লজ্জা হচ্ছে, সাথে ভয় বাবা মত না যেন পাল্টে যায়। মামির কথায় বাধ্য মেয়ের মতো গোসলে চলে গেল। তরির বাবা দরজা খুলে দিলেন। সবার সাথে সালাম বিনিময় করে। সাথে তরির মামাও আছেন। ইরা তরির ঘরে সোজা ঢুকে পড়ল। রামি মিটুর ঘরে ঢুকলো। দেখলো বেচারা বিছানার চাদর পরিবর্তন করে নতুন চাদর বিছিয়ে নিতে ব্যস্ত। রামি দাঁত কেচিয়ে হাসলো। যেই ছেলে আলগোছে তাকে, সে আজ কাজে ব্যস্ত। ব্যাপারটা রামকে আশ্চর্য করল না, তবে মজা পেল খুব। ক্লান্ত মিটু বিরক্ত ছেড়ে বলল, এমন হাসছিস কেন? মুখ বন্ধ কর, তোর মুখ দিয়ে দুর্গন্ধ আসছে। আর দাঁত দেখে তো মনে হয় 1 সপ্তাহ ধরে ব্রাশ করিস না।
রামি রাগলো না, উল্টো গা জ্বালানো হাসি দিয়ে বলল, তোর ধারণা ভুল। আমি 1 সপ্তাহ নয় বরং 1 মাস যাবৎ দাঁত ব্রাশ করছি না। তুই গোটা করে আমার বিয়াই হবি? দুর্গন্ধযুক্ত মুখে চুমুকে তোকে অভ্যর্থনা জানাবো, তারপর এখান থেকে তোর ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে বাসায় যাব। আমার শরীর শুকে দেখ, 1 সপ্তাহ যাবৎ গোসলও করছি না। তোর জন্য, শুধু তোর জন্য। আজ এখান থেকে ব্রাশ গোসল দুটোই সম্পূর্ণ করে যাব। তুই তো উদার জমিদার, নিশ্চয়ই তোর সাবান ব্রাশ ব্যবহার করলে কিছু মনে করবি না। মিঠুর নাক মুখ কুচকে বমি করার বান করে বলল, তোকে দেখেই তো আমার বমি পাচ্ছে। আমার ব্রাশ তোর ওই লাল দাঁতের প্রবেশ করলে বোধহয় আমার শেষ কার্য সম্পূর্ণ করেই তোকে ফিরতে হবে। রামের চোখ চড়ক গাছ, চোখ দুটো বড় বড় করে বলল, আস্তাগফিরুল্লাহ মিঠু, তোর বমি পাচ্ছে কেন? তাছাড়া আমি ছেলে হয়েও তুই তো মেয়ে নয়। বল, কোন মেয়ের সাথে প্রেম করে নিজের এত বড় সর্বনাশ করেছিস? মিঠুর মেজাজ খারাপ হলো। পেছন থেকে রামের কোমরে লাথি বসিয়ে কান্ত হলো, বেটা অসভ্য, আমি কি তোর মতো নাকি? পারলে আমার সাথে কাজ কর, নয়তো 4 তলা থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেব। রামি কথা বাড়ালো না, মিঠুর সাথে হাতে হাতে কাজ করলো। সুযোগ বুঝে ঠিকই প্রতিশোধ নিয়ে নেবে। হাতে হাতে কাজ করে মিঠুকে বলল, 1 গ্লাস পানি নিয়ে আয়। মিঠু নিজেও ক্লান্ত, কাজ না করা মানুষ আজ এতটুকুই হাঁপিয়ে উঠেছে। তারও পানি খাওয়া দরকার। রামির জন্য পানি আনতে চলে গেল সে। রামি সুযোগ বুঝে উঠে পড়ল। ভিলেনের মতো তার টুটের কোণে লেপ্টে রইল শয়তানি হাসি। আস্তে ধীরে মিঠুর আলমারি খুলল, তার ইউনিফর্ম বের করে কফ তুতু মিশিয়ে রেখে দিল। কাল পর্যন্ত ইউনিফর্ম দুর্গন্ধ হয়ে থাকবে, স্কুলে পড়ে যেতে পারবে না। কোমরে লাথি মারার শোধ স্যার তার পাছায় বেত ভেঙে নিয়ে নেবে। কাজ শেষ করে দ্রুত খাটে গায়ে এলিয়ে দিল। মিঠু পানি এনে দিতেই 3 চুমুক খেয়ে রেখে দিল। ইরা বসে বসে তরির অপেক্ষা করছে। বাথরুম থেকে পানি পড়ার শব্দ বন্ধ হলো অনেকক্ষণ। খট করে দরজা খুলতেই থাকালো ইরা। তরি চুল মুছতে মুছতে বেরিয়ে আসছে, ঠোঁটে মিটিমিটি হাসি। হুট করে ইরার দিকে চোখ পড়তেই অপ্রস্তুত হয়ে উঠল। ইরা দুষ্টু হেসে জিজ্ঞেস করলো, খুব খুশি লাগছে তাই না? মাহমুদকে পাঠাবো? তরির মাঝে পুরনো লজ্জা ফিরে এলো। লজ্জায় হালুতালু চেহারা, চোখ দুটো এলোমেলোভাবে দৃষ্টি ফেলছে। জড়োসড়ো হয়ে তরি বলল, দূর ভাবি। দূর, মাহমুদ আসলে ঠিকই খুশি হতে। তরি ফের লজ্জা পেয়ে বলল, যাও তো। তরি আলমারি থেকে একটা জামা বের করতে নিলেই ইরা বাধা দিল, বলল, আজ একটা শাড়ি পরো। ইরা নিজেই বেছে বেছে একটা কালো শাড়ি বের করে নিল। তরির কম বেশি শাড়ি আছে, মাঝে মাঝে মায়ের শাড়ি পরেও বান্ধবীদের সাথে বের হতো। সিল্কের শাড়িটি ইরা সুন্দরভাবে পরিয়ে দিল। মানানসই একটা সাজ দিয়ে বের হয়ে নিয়ে গেল সাথে। তরি মাথা নিচু করে রেখেছে। মামি নাস্তা পানি দিয়ে গিয়েছেন, তিনি নিজেও এসে বসেছেন সবার সাথে। আয়েশা সুলতানা তরিকে ওনার আর ইরার মাঝখানে বসালেন। মাহমুদ তাদের ঠিক বিপরীতে নয়, তবে আড়াআড়ি সোফায় বসা। একবার আর চোখে তাকাতেই তরি বিষম গেল। মাহমুদের তন্ময় চোখ জোড়া ঘুরে ফিরে তাকে দেখতেই ব্যস্ত। সবার মাঝে উপস্থিত থাকায় তরির অস্বস্তি হলো। কখন না জানি তার নজর পড়ে যায় আর তাকে লজ্জায় পড়তে হয়। তরি আরেকবার তাকালো। মাহমুদের দৃষ্টি এখনও আগের মতোই অবিচল। এরা মিটিমিটি হাসছে, ব্যাপারটা তার দৃষ্টি এড়ায়নি। তরিকে কুচা দিয়ে ফিসফিস করে বলল, দুজনকে উঠে যাওয়ার ব্যবস্থা করে দেব? ইরার কথায় চমকে উঠল তরি। ঝটপট মাহমুদের উপর থেকে দৃষ্টি ফিরিয়ে ঠিকঠাক হয়ে বসল। তরির বাবা সবার দিকে নাস্তা এগিয়ে দিয়ে বললেন, নিন। আয়েশা সুলতানা বললেন, নাস্তা পরে হবে, আগে আমি এই গোটা করে নিমন্ত্রণের কারণ শুনতে চাই। আশা করি এবার হয়তো আমাদের নিরাশ হতে হবে না। খানিকক্ষণ চুপ থেকে তরির বাবা মুখ খুললেন। আমি ভেবে দেখলাম, ছেলে মেয়ে দুটো যখন কাজটা করে ফেলেছে, তখন আর আমাদের বাধা দিয়ে লাভ নেই। মেয়েটা আমার, আমি যতই সন্তানদের শাসন করি, রাগ দেখাই না কেন, বেশি দিন তাদের উপর রাগ ধরে রাখতে পারি না। রাগ পড়লে একদিন ঠিকই মেয়েকে বুকে টেনে নিতাম। সে সময়টা একদিন না হয়ে এখন হলে তো কথা নেই। সকলের মুখে প্রশান্তির হাসি। তরির বাবা বুঝতে পেরেছেন, এটাই বা কম কিসে। আয়েশা সুলতানা আলহামদুলিল্লাহ বলে মিষ্টি তুলে নিলেন। দুটো সুখী পরিবারের মিলনের দৃষ্টি এক মনোরম সৌন্দর্য সৃষ্টি করল। বিয়ের কথাবার্তা চলছে। এরা বুদ্ধি করে তরি মাহমুদকে কথা বলার সুযোগ করে দিল।
কেননা সেই কখন থেকে মাহমুদের চাতক পাখির মতো চেয়ে থাকা চোখজোড়া তার নজরে এসে নিবদ্ধ হয়েছে। ইরা বলল, এখানে যেহেতু বিয়ের কথা চলছে, তরি আর মাহমুদ না হয় না থাকাই ভালো। তারা বরং নিজেদের মধ্যে আরেকবার কথা বলে নিক। তরির বাবা না করলেন না, তবে হেও বললেন না। মামা বললেন, হে, এখন যেহেতু বিয়ের কথাবার্তা চলবে, ওদের দুজনের এখানে না থাকাই ভালো। মাহমুদ মনে মনে খুশি হলেও তরির কাজে খানিক বিরক্ত হলো। মেয়েটা ঘাট হয়ে সবার মাঝখানে এখনও বসে আছে। লজ্জা পাচ্ছে তরি, তাই মাহমুদ ইরাকে চোখে ইশারা দিল, বাকিটা ইরা সামলে নিক। তরিকে ঠেলে শব্দ করেই বলল, যাচ্ছ না কেন তরি? না কি নিজের বিয়ের কথা শোনার জন্য বসে আছো? তরির থমথম খেয়ে উঠে পড়ল। ইরা এভাবেই মাহমুদকে বলল, তুমি যাচ্ছ না কেন? মাহমুদ ভাবির বুদ্ধি দেখে মনে মনে হাসল, তবে বেশ সন্তুষ্ট হলো ভাবির প্রতি। সেও তরির পেছন পেছন বেরিয়ে গেল। দরজা ছাড়িয়ে সিঁড়ি ঘরে পা রাখতেই তরির হাতে টান পড়ল। আঙুলের বাজে আঙুল গুজে দিল মাহমুদ। পাশাপাশি সিঁড়ি বেয়ে উপরে চলল। তরিকে হুটহাট সাজে দেখে কিছুক্ষণের জন্য থমকেছিল মাহমুদ। সেই রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি। তরির চোখে চোখ রেখে কণ্ঠ খাদে নামিয়ে ভীষণ গম্ভীরভাবে বলল, আমায় পাগল করে দিচ্ছ কেন তরি? তরি অপলক মানুষটিকে দেখে গেল। কত শত মুগ্ধতার ছড়াছড়ি ওই দৃষ্টি জোড়ায়। তরিও যেন দেখার স্বাদ মেটে না। সেও বিভোর হয়ে তাকিয়ে রয়। সময় কাটে, বাক্যহীন, মনে মনে গভীর প্রেমের আদান প্রদান ঘটে। মাহমুদ তরির নরম হাতের পৃষ্ঠে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিয়ে বলল, কবে তোমায় খুব কাছে পাবো তরি? তুমি যে আমার ভীষণভাবে টানছ। তরির গাল দুটো আরক্তিম হলো। চোখের দৃষ্টি নিচু হয়ে গেল মুহূর্তে। দৃষ্টি ঘুরিয়ে পাশের ছাদে তাকাতেই মাহমুদ বলল, আমার দিকে তাকাও না প্লিজ। আয়শা সুলতানা বললেন, বিয়ে যেহেতু হয়ে গিয়েছে তাই আর দেরি করা উচিত হবে না। দ্রুত শুভ কাজ সেরে নেওয়াই ভালো। আপনাদের কি মতামত? তরি বাবা নিজেও ভাবলেন দ্রুত বিয়ে হয়ে যাওয়াটা উচিত, কারণ আশেপাশের মানুষের বিচিকিৎসা একবার যদি আয়শা সুলতানার কানে যায়, নিশ্চয়ই ভদ্রমহিলা ও লজ্জায় ঘর ছেড়ে বের হবেন না। ইসলামী শরীয়তে ব্যাপারটি জায়েজ হলেও খুবই লজ্জাজনক আর বিশ্রী ব্যাপার মনে হয় তরির বাবার কাছে। তাই সপ্তাহখানেকের মাঝেই সব কিছুর আয়োজন করতে চান তরির বাবা। তরির মামা বললেন, আমাদের প্রথম মেয়ের বিয়ে, একটু সময় নিয়ে তারপর কাজ এগুনলে ভালো হতো। সবটা সুন্দরভাবে করতে চাই আমরা। তরির বাবা বাধা দিলেন, বললেন, আমি দেরি করতে চাই না। বিয়ের কাজটা এক সপ্তাহের মাঝে হয়ে গেলেই ভালো হয়। তাছাড়া আমার ভাই ঝামেলা করতে পারে। তিয়াসের বাবার কথা মাথায় আসতেই মামাও দ্রুত বিয়েতে একমত হলেন। বিয়ের তারিখ ঠিক করা হলো এক সপ্তাহের পর। অরু মাহমুদের বড় ভাইকে চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছে। তিনিও একবার অরুর দিকে তাকিয়ে চোখ মারলেন। অরুর রাগ লাগছে, সে মুখ বেঞ্চি কাটল। বড় ভাইয়া অরুকে রাগিয়ে ভীষণ মজা পাচ্ছেন। তিনি মুখে হাতে উল্টো পিঠ রেখে চুপি চুপি হাসছেন। ফের অরুকে জ্বালাতে ব্যস্ত হয়ে পড়লেন। বিয়ের দিনক্ষণ ঠিক করা হলো 7 দিন পর। সাথে আরও টুকটাক আলাপ-আলোচনা চলছে। সবাই দুপুরে খাবার এখানেই খাবেন, মামি আয়োজন করলেন। ইরাকে ইশারায় তরিকে ডেকে দিতে বললেন। ইরা ইশারা পেয়ে উঠে গেল। সিঁড়িঘরে পা রেখে এগিয়ে গেল ধীরে ধীরে। প্রকৃতি থেকে এখনও শীতের রেশ কাটেনি। দক্ষিণা হাওয়ায় শরীর কাটা দিয়ে উঠল তরির। মাথা নিচু করে নিল মেয়েটা। হুট করেই ভীষণ লজ্জা লাগলো তার। মাহমুদের সাথে সহজ হয়ে যাওয়ার সম্পর্কে আবারও লজ্জায় বেড়াজাল টানল। অস্থিরতায় বারবার চোখের পলক ঝাপটাচ্ছে। মাহমুদ তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল তাকে। নিঃশব্দে ঠোঁটের কোণ প্রসারিত হলো। আবারও আদরে সরে ডাকলো, তরি। তরি কথা খুঁজে পেল না। অস্বস্তি নিয়ে বলল, আমাদের নিচে যাওয়া উচিত। পা ঘুরিয়ে হাঁটতে গিয়েই হাতের কবজিতে টান পড়ল। মাহমুদ হালতো এসে বলল, পালাচ্ছ কেন তরি? আর মাত্র কিছুদিন, তারপর কি করবে? তরির মৃদু লজ্জা ভুরভুর করে কঠিন লজ্জায় পরিণত হলো। নিজেকে আড়াল করার প্রচেষ্টায় নামতে কার্পণ্য করল না। কঠিন ধমক দিতে গিয়েও নরম হয়ে এলো স্বর। বলল, হাত ছাড়ুন, আশেপাশে অনেকেই এই বাসা আছে। লোকে দেখলে কি বলবে? মাহমুদ কথা বাড়াল না। তরির কথা অনুযায়ী আস্তে করে ছেড়ে দিল হাত। কপালের এক পেশে তিলটা চুইয়ে দিয়ে বলল, এটা মাঝখানে হলে ভালো হতো। তরি ফেলফেল করে তাকালো। এই পর্যন্ত মাহমুদ কতবার যে তার তিলটা চুইয়ে দিয়ে একই কথা বলেছে তা গুণে শেষ করতে পারবে না সে। এটা কি তার হাতে নাকি?
সবই তো উপরওয়ালার সৃষ্টি। তরি চোখে মুখে আশার নামলো। তার এই একটা জিনিস বুঝি মাহমুদের খুব অপছন্দ। তরির দৃষ্টি দেখে মাহমুদ আবারও হেসে ফেলল, এবার অল্প স্বল্প শব্দ করে। তরিকে রাগিয়ে দিতে তার ভালোই লাগে। সে অরুর মতো ফটাফট উত্তর দেয় না, কেবল ফেলফেল করে তাকিয়ে থাকে। মাহমুদ বারবার কথার ছলে তিলটা ছুঁয়ে দেখে, অথচ তরির কাছে প্রকাশ করে না। সে এতে ভালো লাগা খুঁজে পায়। হুট করেই চাঁদে ইরার আগমন। নিচে নামার জন্য তাড়া দিল দুজনকে। তরি আর দেরি করল না, দ্রুত পায়ে নেমে পড়ল। মাহমুদ ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে পা রাখছে। ইরা পেছন থেকে বলল, নতুন করে প্রেমে পড়লে নাকি আজ আবার? মাহমুদ হাসল, বলল, এ আর নতুন কি, আমি তো রোজই তার প্রেমে পড়ি। ভালোবাসা আছে বলেই পৃথিবীতে প্রেম বেঁচে আছে। যদি ভালোবাসার অস্তিত্ব না থাকতো তবে এই প্রেম সংসার কিছুই বোধহয় স্থায়ী হতো না। এরা মলিন হেসে বলল, সত্যিই বলেছ। ভালোবাসা আছে বলেই এখনও আমি তোমার পরিবারে, তোমার ভাইয়ের জীবনে আছি, নয়তো সেই কবেই আমার টাই হতো বাবার বাড়িতে। মাহমুদ পাজোড়া আরও ধীরে করল। একটু থেমে পেছনে হীরার মুখোমুখি তাকালো। নরম স্বরে বলল, নিজেকে শক্ত করো ভাবি, আল্লাহ একদিন ঠিকই মুখ ফিরিয়ে তাকাবেন। এরা দীর্ঘশ্বাস ফেলে প্রায় 8 বছর হতে চলল বিয়ের, অথচ এখনও সন্তানের মুখ দেখেনি। মাঝে মাঝে নিজের ভাগ্যকে দোষারোপ করে, আবার ভাবে ভাগ্য যদি খারাপই হতো তবে যে সে নিঃসন্তান হয়ে এই বাড়িতে টিকতে পারত না। বড় ভাইয়া গলা ছেড়ে বললেন, তরি আর মাহমুদের বিয়ের কথা তো হলো, এবার আমার আর অরুর বিয়ের কথাটা বলুন। ওরও দাঁত কিরমির করে তাকিয়ে আছে। সবাই মুখ চেপে হাসছে। বাবার মুখের দিকে তাকিয়ে দেখল তিনিও হাসছেন। এবার অরুর সবচেয়ে বেশি রাগ হলো। অভিমানে বাবার কাছ থেকে সরে গেল। মাহমুদের বড় ভাইয়ের উদ্দেশ্যে বলল, নিজের চেহারা দেখেছেন? আমার মতো সুন্দরী মেয়ে তো জীবনেও দেখেননি, তাই লাফাচ্ছেন। আমি কোনো বুড়ো লোককে বিয়ে করব না। আমার কি রূপ নেই নাকি? বড় ভাইয়া একটু রাগিয়ে দিলেন অরুকে। বললেন, কিন্তু আমার তো তোমাকেই পছন্দ হয়েছে। ইরাকে দেখেছ কেমন বুড়ি হয়ে গিয়েছে, তাই তোমার মতো একটা সুন্দরী বাড়ি নিয়ে যাওয়ার দরকার। বলো, বিয়ে করবে না আমায়? রামি আতঙ্কিত স্বরে বলল, এই কুটনি বুড়িকে বাড়িতে নিলে সর্বনাশ হয়ে যাবে। সারাদিন সবার সাথে কোমর বেঁধে ঝগড়া করবে। রামকে ধমক দিল অরু, তুমি চুপ থাকো, আমি কি তোমার সাথে কথা বলছি? সব জায়গায় নাক গলিয়ে বসে তাকে। রামি এবার ভাইয়ার দলে যোগ দিল, বলল, তোর মতো লঙ্কার জন্য আমার ভাইয়ের মতো বুড়ো লোকই ঠিক আছে। ভাইয়া, ওকে নিয়ে যেও। যেতে না চাইলে আমাকে বলো, বস্তা খুঁজে দিচ্ছি। হাত পা বেঁধে বস্তা ভরে নিয়ে যাবে। অরুর চোখে পানি টলমল করছে। বাবা, আপু, মিটু কেউ তার পক্ষে কথা বলছে না। সবাই চুপটি করে আছে। ক্রমশ নাকের পাটা ফুলিয়ে ফুলিয়ে উঠছে। কেঁদে ফেলে চিৎকার করে বলল, তোমায় বস্তায় ভরবো, আমাদের বাসা থেকে বের হও। তরি বোনকে কাঁদতে দেখে এগিয়ে গেলে কুলে নিল। অরু হাত পা চাড়ানো শুরু করলো। তরিকে ধমক দিয়ে বলল, ধরবে না আমায়? বাবা এসে ধরতে গেলেন। অরু ফের সরে দাঁড়ালো। হুট করে অভিমানী স্বরে বলল, তুমিও আমায় ধরবে না? আমার আল্লাহ ছাড়া কেউ নেই। সবার কাছে অরুর কথাটি হাস্যকর লাগলেও তরির বুকের ভেতর ঝেদ করে উঠল। মায়ের অনুপস্থিতিতে মেয়েটাকে সামলাতে বড্ড কষ্ট হয়েছে তার। সেই পুরনো অরুকে ফিরে পেতে প্রচুর সময় লেগেছে। এখনও একা একা মন খারাপ করে বসে থাকে। মন খারাপের কারণ জিজ্ঞেস করলে মায়ের নামে একগাদা অভিযোগ নিয়ে বসে। মা কেন তার কাছে আসে না? তরির ভাবনার মাঝেই ছোট্ট অবুঝ অরু বলল, আমি মরে গেলে আমাকে আমার মায়ের পাশে কবর দিয়ে দিও। চমকে উঠল তরির বাবা। হাসি হাসি আনন্দের পরিপূর্ণ ঘরে বিষাদ নামল। বাবার এক মুহূর্ত অপেক্ষা না করে অরুকে কুলে তুলে নিলেন। সারা মুখে চুমু দিয়ে বললেন, এমন কথা বলে না মা, তাহলে বাবাকে নিয়ে থাকবে। অরু বাবার কাঁধে জড়িয়ে হেঁচকে তুলে বলল, তোমার ছেলে মেয়ে আছে না, তাদের নিয়ে থাকো, তোমাকে মা বলতে হবে না। বাবা অনেক কষ্টে অরুর অভিমান কমাতে সক্ষম হলেন। আয়েশা সুলতানা আসার সময় বুঝ করেই এসেছেন। যদি সুখবর হয় তবে তিনি আসার পথেই তরিকে রিং পরিয়ে আসবেন। ঠিক সেটাই করলেন। বাক্স খুলে তরির হাতে রিং পরিয়ে দিলেন। বাবার হুট করে ইতিহাসের বাবা মায়ের দেওয়া রিংয়ের কথা মনে পড়ল। তরিকে জিজ্ঞেস করলো, তোর চাচার দেওয়া রিংটা কোথায়? তরি মাথা নিচু করে জবাব দিল, আছে, খুলে রেখেছি। বাবা গম্ভীর হয়ে বললেন, আমি সন্ধ্যায় বের হওয়ার সময় দিয়ে দিস, ওদের রিং ফেরত দিয়ে দেব। তরি মাথা দুলিয়ে সম্মতি জানালো। বাবার আর সন্ধ্যায় বের হওয়ার হলো না।
শরীর ক্লান্ত হয়ে পড়ায় বিশ্রাম নিলেন। তাই রিং তরির কাছেই রয়ে গেল। আপন মনে গুনগুন করতে করতে ইউনিফর্ম বের করলো মিটু। কেমন দুর্গন্ধ টেকছে নাকে, তবে দুর্গন্ধের উৎস খুঁজে পেল না। শার্টের বোতাম খুলতে গিয়ে হাতে পিচ্ছিল কিছু লাগলো। মিটু নাকমুখ কুচকে জিনিসটা পরখ করে দেখতে আন্দাজ করে ফেললো কফ আটকে আছে শার্টে। কাছে আনতেই নাকে ভুরভুর করে গন্ধ ঢুকে গেল। দূরে শার্ট চড়ে ফেলে হাত ধোয়ার জন্য ওয়াশরুমে দৌড়ে গেল মিটু। ভেবে পেল না তার ইউনিফর্মে এসব আসবে কোথা থেকে। ওরও এমনটা কখনোই করবে না, বরং সে মিটুকে অপরিষ্কার বলে নাক কুচকায়। হিসেব মেলাতে গিয়ে রামের কথা মনে পড়ল। কোমরে লাথি খেয়েও কেমন শান্ত ছিল গতকাল। তার আর বুঝতে বাকি রইল না এসব তার কাজ। রান্নাঘর থেকে পলিথিন এনে শাড়িটা ভরে স্কুল ব্যাগে ঢুকিয়ে নিল। তরি ফ্রিজে পরিষ্কার করছে। মিটুর মাথায় বুদ্ধি গেলে যেতেই সে ওয়াটার পটে ফ্রিজ ধোয়া পানি ভর্তি করে নিল। অন্য একটা শার্ট পরে বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্য। পথেই রামির সাথে দেখা। সে ঠোঁট টিপে হেসে জিজ্ঞেস করলো, ইউনিফর্মে কি হয়েছে? কাকে সে বলেছিল বুঝি? মিটু খুব স্বাভাবিক স্বরে বলল, বুঝতে পারছি না, শার্টে দেখি কফ দুর্গন্ধ, তাই অন্যটা পরতে হলো। রামিও আর ঘাটালো না। মিটু তার ব্যাপারটা ধরতে পারেনি ভেবেই চুপ রইল। বারবার হাসলো। রামির আবার যখন তখন পানি পান করার অভ্যেস। মিটুকে জিজ্ঞেস করলো, তোর কাছে পানি আছে? মিটু বলল, যা এখান থেকে, তুই সব পানি শেষ করে দিস। আরে ভাই দে, বলে রামি ওয়াটার পট থেকে নিল। মুখ খুলতে খুলতে বলল, পানি এত ঠান্ডা কেন? তৎপর এক কুলি মুখে নিয়েই আর গলাধঃকরণ করতে পারল না। নাকে কেমন কাঁচা মাছ মাংসের গন্ধ লাগলো। মুখের পানি ফেলে দিল সাথে সাথে। বলল, পানিতে কেমন মাছের গন্ধ আসছে কেন? মিটু হু করে হেসে উঠল। ব্যাগ থেকে পলিথিন মোড়ানো শার্ট বের করে বলল, আজকের দিনের ভেতর আমার শার্ট ভালো করে ধুয়ে দিবি। কী ভেবেছিস তুই আমি কিছু বুঝছি না? রামি রেগে বলল, আগে বল এগুলো কিসের পানি? মিটু দাঁত খেলিয়ে বলল, আপু ফ্রিজ পরিষ্কার করছিল, সেখান থেকেই তোর জন্য নিয়ে এসেছি। তবে রে, মিটু আর দাঁড়াল না, ছুট লাগালো। পেছন পেছন রামি দাঁতে কিরমির করে দৌড়ে আসছে। আজ মিঠুকে ধরতে পারলে তার কবর টিভির হেডলাইটে দেখিয়ে ছাড়বে।